আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে। কিছুদিন আগেই আমার ছোট ভাতিজার আকিকার কাজটি সম্পূর্ণ করা হয়। তো শরীয়ত মোতাবেক দুটি ছাগল আনা হয় আমাদের বাসায়। তো ছাগলগুলো এনেই এরপর কিভাবে আমরা আকিকা করলাম, কিভাবে ভাগ করলাম, সব কিছুই দেখাবো আমার আজকের ভিডিওতে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে ছাগলগুলোকে জবাই করে এরপর সবাই বসে গেছে এখানে কাটাকাটি করতে। তো এখানে আছে হচ্ছে ভাইয়া আছে, তার শ্বশুর আছে, তারপর হচ্ছে রূপক। ওরা নিজেরাই সবাই এখানে কাটাকাটি করছিল। তো বাসার নিচেই এখানে আরেকজন ছিল যিনি পার্টে পার্টে প্রত্যেকটা জিনিস এনে দিচ্ছিল। তারপর ওনারা সবাই বসে এখানে কাটাকাটি করছিল বাসার নিচেই। তো আসলে এ ধরনের কাজগুলো নিজেরা বসে একসাথে করা আনন্দটাই হচ্ছে অন্যরকম। একটা কোরবান ভাইব আসছিল, একটা ফিল আসছিল। তো আমরা মোটামুটি আমি তখন সেখানে নেমে একটু ওদের সাথে ভিডিও করছিলাম। আমি কোটা বাছা করিনি, কারণ ছাগলের মাংস একটু গন্ধ থাকে, যার কারণে আমার ধরতে ইচ্ছা করছিল না। হ্যাঁ, তো এটা গরুর মাংস হলে অবশ্যই এখানে কাটাকুটি করার জন্য বসে যেতাম। তো যাই হোক, অত প্রয়োজনই পড়েনি, কারণ ভাইয়া শ্বশুর আর রূপক ওরা তিনজনই মিলেই পুরো দুইটা ছাগল একসাথে করে ফেলেছে সুন্দরভাবে। এদিকে যে একটা লোক ধরা হয়েছিল কষাই করার জন্য, তো উনিরই কাজ কম করা হয়েছে, বাকিরা সবাই করছে। এদিকে বসে উনি ভুঁড়ি পরিষ্কার করছিল, সাথে হেল্প করছে আমার মামা। তো ভুঁড়ি পরিষ্কার করা আমি এরকম কখনো দেখিনি, কারণ কোরবানের সময় নিজ থেকেই কসাইরা ভুঁড়ি পরিষ্কার করে বাসায় নিয়ে আসতো। তো এখানে আজকে দেখছিলাম এদিকে রান থেকে রূপক মাংসগুলো আলাদা আলাদা করে হাড়টা আঙ্কেলকে দিচ্ছিল। আঙ্কেল একদম নিজের সমস্ত জোর দিয়ে হাড় এই যে কাটছিল। আঙ্কেল ওই দিন অনেক কষ্ট হয়েছে। এভাবে হাড় কাটা খামখেয়ালি কথা না, অনেক শক্তি লাগে। যাই হোক, কাটাকুটা শেষ সুন্দর মতো। এরপর হচ্ছে ভাগ বন্টন করা। এদিকে একটা ওজনটা মাপার জন্য মেশিন নিয়ে এসেছে। এরপর যাদেরকে দেওয়া হবে আর কি, আত্মীয় স্বজন বা ওদের সবার জন্য এখানে আলাদা আলাদা পলি করে নিচ্ছে সবাই। আম্মু চলে এসেছে, এইদিকে সবাই নিচে চলে এসেছে ভাগ করা, সবাই দেখিয়ে দিচ্ছে কার জন্য নিতে হবে। তো যাই হোক, এদিকে তো করা শেষ, রাত হয়ে গেছে, তাই সেদিন আর তেমন কিছু করা হয়নি। পরের দিন আমাদের মেন ছিল যে আমরা কাচ্চি করব। ঘরের মানুষ যারা আছে সবাই মিলে একটু কাচ্চি রান্না করে খাবো। সবাইকে ভাগ বন্টন করার পর যেগুলো ছিল ওগুলো বাসার জন্যই রেখে দেওয়া হয়। তো কাচ্চির জন্য মেনলি যেসব জিনিসগুলো লাগে বেসিক, সেগুলো একটু কেনাকাটা করে নিয়ে আসলাম। এই যে আমি আর ভাইয়া মিলে এখানে কাচ্চির মশলা ছিল, টক দই ছিল, বাদাম, কিশমিশ, সব কিছুই। তো যাই হোক, কাচ্চি রান্না করতে করতে জিনিসটা আসলে কাচ্চি আর হয় না, এটা পাক্কি বিরিয়ানি হয়ে গেছে পরে শুনলাম। তো মেনলি রান্নার দায়িত্বে ছিল আম্মু। পেঁয়াজ, তারপর যে কিশমিশ, তারপর কাজু বাদাম, কাঁচামরিচ, এগুলো সবগুলোকে একদম ভালো মতো ব্লেন্ড করে প্রথমে ওগুলো দিয়ে আম্মু খাসির মাংসগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছিল। নেওয়ার পর যখন একটু পানি ছেড়ে দেয়, তখন আম্মু যে আমরা কাচ্চির প্যাকেট নিয়ে এসেছিলাম, আসলে এরকম আলাদা আলাদা করে জিনিসগুলো কিনে ভেজে গুঁড়ো করাটা অনেক টাফ। তো আমরা সিম্পলি নিয়ে নিয়েছি রাঁধুনির কাচ্চির প্যাকেট। তো ওই যে মশলাগুলো ছিল, তো আম্মু একদম 3 প্যাকেট ওখানে কেটে ওই মশলাটা এখানে মিক্স করে দিচ্ছে। মিক্স করে এবার এটাকে ভালো মতো কষিয়ে নিবে। তারপর সেখানে আম্মু টক দই অ্যাড করে দেয়, আবার যে মাংসের জন্য টক দই কেনা হয়েছিল। এরপর এগুলো নিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে। তো মাংসটা রাতে আমরা কষিয়ে রেখে পরের দিন সকালবেলা আমরা পাক্কি বিরিয়ানির প্রসেসিংটা শুরু করে দেই। তো এইদিকে আম্মু সকাল সকাল উঠেই বাসমতি চাল সেটা হাফ সিদ্ধ করে নিচ্ছিল, যেহেতু এটা আবার ভাপে বসানো হবে মাংসের সাথে। তো এদিকে আলুকে একটু হাফ সিদ্ধ করে নিয়েছে। তো বাসার সবাই এলে তো মোটামুটি সবাই এই কাজে একটু হেল্প করেছে, যেহেতু অনেকগুলো রান্না করা হয়েছে। তারপর আলুগুলোকে আম্মু আবার এদিকে একটু ভেজেও নিয়েছিল। তো ব্যাস সবগুলোর প্রসেসিংয়ে ইয়াগুলো রেডি নাও। এখন আমি একদম সামনের রুমে নিচে নিয়ে বসে গিয়েছি, 2 পাতিলে আলাদা করে এটা রান্না করা হবে।
একদম ঘরোয়া পরিবেশে নিজেরা ঘরে যেভাবে রান্না করি আমি ঠিক ওইভাবেই তুলে ধরেছি। আমি কোনো আলাদা ভিডিও করব এইসবের জন্য আলাদা কোনো প্রসেসিং না, কারণ আমি কোনো প্রফেশনাল ফুড ব্লগার না অথবা রান্নার ভিডিও দেই না। অ্যাজ ইউজুয়াল আমার ডেইলি ব্লগগুলোই আমার চ্যানেলে আসে, তো সেই হিসেবে আমি ওইভাবেই সেট আপ করে নিয়েছি। বাসায় যেভাবে বসে আমি যেভাবে অ্যাকচুয়ালি ইজিলি করতে পারবো জিনিসগুলো, তো আমি সেভাবেই নিচ্ছিলাম। তো ওইভাবে একটু ভিডিও করছি। কারণ এটা বলে রাখার কারণ হচ্ছে একটাই, কারণ অনেকে আবার এগুলো নিয়ে খুব মন্তব্য করে যে আমার বাসার এটা ঠিক নাই, ওইটা হয়েছে ওটা। ভাই আমি অতভাবে প্রফেশনালিভাবে আমি দেখাই না, দেখাতে গেলে হয়তো আমি এভাবে করতাম না। ওরকম প্রফেশনাল রান্নার যদি আমি হইতাম, রান্না দেখাতাম ভিডিও, তাহলে আমি হয়তো ওভাবে সেট আপ নিয়ে বসতাম। আমি আমার ঘরোয়া পরিবেশে তো যেভাবে করি আমি ঠিক ওইভাবেই ফ্র্যাঙ্কলি দেখাই ফেলতেছি। এভাবে কে কী মনে করলো না করলো, আই রিয়েলি ডোন্ট কেয়ার, ট্রাস্ট মি। তো আমি বারবারই সেজন্য আমার যেভাবে আমি এভাবে থাকি। এই যে একদম নিচে ফ্লোরে বসে দেখতে পাচ্ছেন বাটি নিয়ে একদম প্রথমে লেয়ার চাল দিয়ে দিয়েছি, তারপরে মাংস দিয়ে দিয়েছি, দেন ওইটার উপর আবার চাল দিয়ে দিলাম, এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি নিজের হাতেই দিচ্ছি এগুলো। হ্যাঁ, হাত অবশ্যই ক্লিন করা, এটা আর বলে রাখা প্রয়োজন মনে করতেছি না। তারপরও অনেকে তো আবার এটা নিয়েও হয়তো আমি কমেন্ট শুনে ফেলবো কিছুদিন পরে যে আমি এভাবে রান্না করেছি। খুব মজা লাগতেছে, তাই না, আমার কথাগুলো শুনতে। অ্যাকচুয়ালি আমি এগুলো ভুক্তভোগী। তো যাই হোক, এরপর আমি একটা পার্টে সবগুলো জিনিস দিচ্ছি। তারপর যেহেতু 2 পাতিলে তো সমান ভাগেই করতে হবে, আম্মু বলে দিচ্ছিল যে দুইটাতে যাতে সমান ভাগ হয়। তাই এখানে 1 বাটি চাল দিলে আমি পাশে আরেক বাটি চাল দিচ্ছি না, আমি প্রত্যেকগুলো এভাবেই করছিলাম। আর আম্মু বসে সামনে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এভাবে দিতে হবে, কারণ কাচ্চির এই পাক্কি বিরিয়ানির প্রসেসিংটা আমার জন্য ফার্স্ট। আমি এর আগে আর কখনো করিনি, আম্মু নিজে করেছিল। তো আম্মু সব কিছু রেডি করে দিয়ে এবার আমাকে বললো যে নিজে করো, শেখো। তো এই জন্যই করা আর কি। এরপরে আম্মু বলছিল এখানে 1 কাপ দুধ দিলে ওইখানেও দুধ দিতে 1 কাপ, যাতে মেজারমেন্টটা অ্যাকচুয়ালি ঠিক থাকে। তাই আমি একবার এই পাতিলে একবার ওই পাতিলে 2 পাতিলে সমানভাবে দেওয়ার চেষ্টা করেছি। মাংসটাও বললো যে গুনে গুনে দিতে, এই পাতিলে 8 পিস দিল, ওই পাতিলে যাতে সেমভাবে 8 পিস দিই, যাতে কোথাও কম কোথাও বেশি না হয়। তো এইভাবে করতে এক লেয়ার করতে করতে প্রায় অনেকটুকু সময় চলে যায়। এরপর আমি ঝোল দিচ্ছিলাম না, আমার আম্মু বললো যে ঝোলটা দিতে একটু, যাতে একটু মাখা মাখা হয়, সবগুলো যাতে ভাতের সাথে ঝোলটাও যায়। এই আর কি, এভাবে করতে করতে প্রায় অনেক সময় লেগে যায়, একের পর এক প্রসেসিং করতেই যাচ্ছি। তো মাঝে মাঝে আমি অনেক কিছুই ভুলে গিয়েছি, অনেক কিছু আমার দেওয়া হয়নি। কারণ পেঁয়াজ বেরেস্তা আমার দেওয়ার কথা ছিল ভাতের মাঝখানে, আমি সেটা দেইনি, ভুলে গিয়েছি। যেহেতু আমার জন্য এটা নতুন, আমি এটা প্রথমবার করেছি, এর আগে আমি কখনোই এইভাবে সাজিনি, এইভাবে এত বড় পাতিলে এত রান্না আমি এখন পর্যন্ত করিনি। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম অবভিয়াসলি। তো সেই জন্য আমি একটু নার্ভাসও ছিলাম, তারপরও সাহস নিয়ে বসেছি। শেষ পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি। ইয়াস, কমপ্লিট করা আমার হয়েছে জিনিসগুলো সাজানো। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই পাতিলে মাংস দেওয়ার পর আমি আবার পাশের পাতিলেও মাংসগুলো দিয়ে দিচ্ছি, এবং গুনে গুনে, এই যে দেখতে পাচ্ছেন একটু ঝোল দিলে আবার মাংস গুনছি কয়টা মাংস হলো। দেন আবার আরেক লেয়ার ভাত, ঘুরে ঘুরে ভাতগুলো দিচ্ছিলাম। তো রাঁধুনি মাংসের প্যাকেটগুলোর মধ্যে একটা গোটা মশলা ছিল, তো সেই গোটা মশলাগুলো আমার মাংসে দেইনি, আমি সেটা পোলাও হাফ সিদ্ধ করার সময় সেখানে দিয়ে দিয়েছি। তো সেটা এখানের মধ্যে ছিল, একটা ফ্লেভার চলে এসেছে চালের মধ্যে। তো এই পর্যায়ে দেওয়ার পর আম্মু আমাকে বলছিল তো হাত দিয়ে চেপে চেপে দিতে, আর মাঝখান বরাবর এনে দিতে, যেহেতু চুলাটা একদম মিডিয়ামে চলবে না, একদম কম হিটে চলবে, তো যাতে ভাপটা মাঝখানে লাগে। তো সেই জন্য আমাকে বলছিল হাত দিয়ে চেপে চেপে মাঝখান বরাবর দিতে। তো আমি কিছুক্ষণ দিই, আবার হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে মাঝখান বরাবর আসে, সবগুলো যেটু গায়ে গায়ে লেগে থাকে। কোথাও কম হচ্ছে কিনা, কোথাও বেশি হচ্ছে কিনা, সেটাও আবার মাথায় রাখতে হচ্ছে। এরপর ভাজে ভাজে দিতে দিতে এরপর লাস্টের দিকে এসে আম্মু বললো যে ঘি অ্যাড করা হয়নি, তো এরপর আমাকে বলে দিচ্ছে যে ঘি দিতে হবে এবার। তো আমি উপর দিয়ে ঠিক সেমভাবে 2 ভাগে, দুটাতে সমান ভাগে ঘি দিয়ে দিলাম, 2 চামচ করে। দেন আবার পোলাও চাল দিয়ে দিচ্ছি উপরে, যে ভাতটা ছিল অ্যাকচুয়ালি ওইটা এবার আবার দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রায় অলরেডি অনেকটুকু শেষ পর্যায়ে আমি চলে এসেছি। ভাজে লেয়ার করতে করতে এতগুলো লেয়ার হয়ে যায়।
এদিকে আলু কিছু থেকে গিয়েছে, তো এগুলো এখন সমান ভাগে সবগুলোতে আবার দিয়ে দিতে হবে। যতই মনে রাখার চেষ্টা করছিলাম এখানে কয় পিস দিয়েছি, আসলে হচ্ছিল না, সব কিছু একটু হজবরল হয়ে গিয়েছিল আমার জন্য। প্রথমবার করলে অ্যাকচুয়ালি যা হয় আর কি। তো ওইটাকে একটু হালকা চেপে চেপে দিচ্ছি এবার চালগুলোকে, যাতে মাঝখান বরাবর সবগুলো এসে ভাপে ভালো মতো সিদ্ধ হয়। তো এই পর্যায়ে আম্মু এসে আমাকে বললো একটু লবণ দিয়ে দিতে, হয়তো চালে একটু লবণটা কম লাগতে পারে। তো লবণটা আমি একটু লবণ ছিটে দিচ্ছিলাম, আর আমার মেয়ে পোলাও দেখে তো সেই একটু পোলাও নিয়ে নিবেই। আবার এই পাশে আমি আবার তরল দুধ যেটা ছিল ওটা আবার দুই সাইডেই মানে 2 কাপ করে দিয়ে দিয়েছি। যতটুকু লেয়ারে লেয়ারেই সবগুলো দেওয়ার আম্মু বললো যে ভাত দেওয়া হয়ে গেলে তখন আবার দুধ দিতে হবে, মানে এভাবে। তো শেষ পর্যায়ে এসে আমি এখন উপরে বেরেস্তাটা দিচ্ছি, যে বললাম না আমি বেরেস্তা দেওয়ার কথা ছিল আমার মাঝখানে, যাতে সবগুলো ভাতের সাথে অ্যাকচুয়ালি মিশে যায়। আর আমি দিয়েছি সবার লাস্টে, মনে ছিল না, কিছু করার নেই, যাক দিয়েছি তো এটাই হোক। বহু যে লাস্ট পর্যায়ে এসেও দিতে পেরেছি বেরেস্তাটা, কোনো কিছু স্কিপ করিনি অ্যাকচুয়ালি। হয়তো একটু উলট পালট হয়ে গিয়েছে, আগে পরে হয়েছে, বাট স্কিপ করিনি, সব কিছুই মোটামুটি দেওয়া হয়েছে এখানে। তো এখানে শেষ ভাত যেগুলো ছিল পোলাওয়ের, তো ওগুলো শেষমেশ এখানে একটু লাস্টে কম পড়ে গিয়েছে, তো একটু ভালোভাবে এটাতে ভালো ছড়িয়ে দিচ্ছি চারপাশে। দেন আবার ফাইনালি একটু চেপে চেপে দিচ্ছি, যেহেতু এটাই শেষ, আর কোনো লেয়ার এখানে এখন আর পড়বে না। মাংসও শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম ঝোলগুলো পর্যন্ত ভালো মতো করে এখানে দিয়েছি। আর আমাকে দেখিয়ে দিচ্ছে আম্মু যে এই সাইড থেকে নাও, ওই সাইড থেকে নাও, এটা ঘুরে ঘুরে দিতে হবে, এটা চেপে চেপে দিতে হবে। যে ওই কর্নারে আলু থেকে গিয়েছে, আলুগুলোকে মাঝখানে চেপে চেপে দিতে হবে। আম্মু যে দেখতেই পারলেন আপনার সাইডে বসে বসে আমাকে ডিরেকশান দিচ্ছিল এইভাবে। যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, নতুন কিছু শিখলাম। ইনশাল্লাহ আমি নিজে এটা ট্রাই করব, অবশ্যই শেয়ার করবো আপনার সাথে রেসিপি। তারপর হচ্ছে মাঝখানে আমি একটু ফাঁক করে এখানে ফুড কালার অ্যাড করে দিচ্ছি, যদিও পাখি হোক কিন্তু একটু কাচি কাচি ভাইব আনতে হবে তো, তাই না? সুলতানস ডাইন থেকেও কি কম হয়েছিল নাকি, তাই একটু কালার অ্যাড করে দিচ্ছি। এদিকে লাস্টে একদম ঘি দিয়ে দিচ্ছি, বেশি করে ঘি চারপাশে, যাতে একটা সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। ব্যাস মৃদু আছে আম্মু বসিয়ে দিয়েছে পাক্কি বিরিয়ানি রেডি হওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। সবার কাছে কেমন লেগেছে, যদি কোনো কথা কারো মাইন্ডে লেগে থাকে অবশ্যই ক্ষমা প্রার্থী। আজ এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।